দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এলেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। সামনেই আসন্ন 2024 লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যেও দুটি কনস্টিটিউয়েন্সি রয়েছে লোকসভার জন্য। একটা হচ্ছে পশ্চিম আসন এবং আরেকটি হচ্ছে পূর্ব আসন। ইতিমধ্যে আমাদের এখানে বাই ইলেকশন হবে, সেটা হচ্ছে রামনগর 7 যে বিধানসভা কেন্দ্র রয়েছে, কারণ ওই কনস্টিটিউয়েন্সিতে প্রয়াত হয়েছেন সুরজিৎ দত্ত। এবার এখানে উপনির্বাচন হবে। কিন্তু যে বিষয়টা আজকে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনাদের মধ্যে, এবং আপনারা চিন্তা করছেন যে বিজেপি নেতৃত্ব বা বিজেপি যারা সাংগঠনিক সংগঠন যারা চালান, যারা দিল্লিতে বসে রয়েছেন, ওনারা কিন্তু ত্রিপুরাকে ফলো রাখছেন। সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই মুহূর্তে যতগুলো ডিসিশন দিল্লি থেকে নেওয়া হয়েছে সবগুলোতে একদম পরিষ্কার যে রাজ্যে যারা নেতৃত্বরা যারা রয়েছেন তাদের কাছ থেকে দিল্লির যে সাংগঠনিক নেতৃত্ব, ওনারা ডাটা নিচ্ছেন, তথ্য নিচ্ছেন, কিন্তু কাজ কিন্তু করছে দিল্লির নেতৃত্ব, সেটা স্পষ্টভাবে বোঝা যায়। এই মুহূর্তে আমাদের ত্রিপুরা রাজ্যে যে লোকসভা নির্বাচন হতে চলেছে, এর মধ্যে আমরা আগে যে শুনতাম বা আপনারা যেটা জানতেন যে পশ্চিম আসনে যিনি রয়েছেন এখন বর্তমানে, উনি হচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, যিনি রয়েছেন প্রতিমা ভৌমিক। পাশাপাশি পূর্ব আসনে রয়েছে রেবতী ত্রিপুরা। তো ওনারা দু কনস্টিটিউন্সিতে এখনও এমপি রয়েছেন। তো প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে প্রতিমা ভৌমিক মানে সোনামুড়া ধনপুর থেকে উনি জয়ী হয়েছিলেন, কিন্তু উনি পরবর্তী সময় সেখানে পদত্যাগ করেছেন। এবং এই মুহূর্তে প্রতিমা ভৌমিক একটা আশ করতে পেরেছেন যে ওনাকে কেন্দ্রীয় যে নেতৃত্ব, ওনাকে পশ্চিম আসন থেকে ওনার নাম যেটা রয়েছে সেটা বাদ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে একটা মানে আমরা যেটা শুনেছি বা আমরা যে আমাদের রিলায়েবল সোর্সের মাধ্যমে যে তথ্য আমরা পেয়েছিলাম, সেখানে আমরা কি দেখতে পেয়েছি, সে সময়ে আমরা শুনতে পেয়েছি যে পূর্ব আসনে, বা আমরা নিউজের আকারেও আপনাদেরকে দেখিয়েছি যে পূর্ব আসনে হয়তোবা রেবতী ত্রিপুরাকে সেখানে প্রজেক্ট করা হবে না। এবার হয়তো যিনি ডেপুটি সিএম ছিলেন ওনাকে সেখানে প্রজেক্ট করা হবে। কিন্তু সেটাও কিন্তু আজকে এই মুহূর্তে এসে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পূর্ব আসনে কে দাঁড়াবে, যে ডেপুটি সিএম রয়েছেন উনি কি দাঁড়াবেন নাকি অন্য কেউ দাঁড়াবে, সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। পাশাপাশি সবচাইতে যেটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে দিল্লির যে পার্লামেন্টারি যে বোর্ড রয়েছে বিজেপি, ওনারা আমাদের রাজ্যের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেব, ওনাকে প্রজেক্ট করা হয়েছে এবং ওনারা বিপ্লব কুমার দেবকে প্রজেক্ট করেছেন পশ্চিম আসনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে বিপ্লব কুমার দেব মানে বর্তমানে উনি রাজ্যসভার সাংসদ রয়েছেন, ওনাকে এবার ত্রিপুরাতে আবার সরাসরি আনা হচ্ছে। সেটাও একটা কেন্দ্রীয় নেতৃত্বের বা দলের যারা উচ্চ শিখরে বসে আছেন তাদের একটা কৌশল। কেন আনতে চাইছেন বিপ্লব দেবকে আবার নতুন করে ত্রিপুরা রাজ্যে, সেটা ওনারাই বলতে পারবেন। এবং এই মুহূর্তে রাজ্যসভাতে যখন বিপ্লব কুমার দেব গেছেন, সেই সময় উনি কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে তাদের পাশাপাশি উনি ছিলেন। এবং এই মুহূর্তে ওনাকে এখানে আনার পেছনে দলের কি ধরনের কৌশল রয়েছে সেটা অবশ্যই দলের যারা সাংগঠনিক উপর মহলে যারা বসে আছেন ওনারা মানে জানবেন। কিন্তু সেটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি যে সম্মানিত যিনি বিপ্লব কুমার দেব, ওনাকে আবার ত্রিপুরা রাজ্যে পশ্চিম আসনে এমপি করা হবে বা এমপির জন্য প্রজেক্ট করা হবে। সেই জায়গায় প্রতিমা ভৌমিক রয়েছেন, কিন্তু প্রতিমা ভৌমিক বর্তমানে উনি বুঝতে পেরেছেন যে দল ওনাকে আর পশ্চিম আসনে, লোকসভা আসনে আর প্রজেক্ট করতে যাচ্ছে না, সেটা এক প্রকার স্থির হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে রেবতী ত্রিপুরা যিনি রয়েছেন পূর্ব ত্রিপুরা আসনে, বর্তমানে উনি রয়েছেন, ওনার ভবিষ্যৎ কি মানে কি হবে, বা দিল্লির যে পার্লামেন্টারি বোর্ড রয়েছে ওনারা রেবতী দাস সম্বন্ধে মানে ভুল বললাম, রেবতী ত্রিপুরা সম্বন্ধে কি ভাবছেন, সবটা বিষয় এখন সবটা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের উপর। পাশাপাশি রয়েছে আমাদের আগরতলা শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে 7 রামনগর বিধানসভা কেন্দ্র, সেখানে সদ্য প্রয়াত হয়েছেন সুরজিৎ দত্ত, এবং ওই কনস্টিটিউন্সি বর্তমানে খালি রয়েছে। কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন ত্রিপুরা রাজ্যে, ওনারা ওই 7 নম্বর কনস্টিটিউন্সির উপর দিকে
চেয়ে রয়েছেন। কিন্তু এখানে স্পষ্ট করে একটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কোনো কিছুই মানে আমাদের রাজ্যের যারা নেতৃত্বরা আছেন ওনারা স্থির করতে পারছেন না বা স্থির করতে পারবেন না। ওনাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে, ডাটা নেওয়া হবে, কিন্তু ডিসিশন যে মেকার রয়েছে ওনারা দিল্লিতে বসে রয়েছেন। এখন বর্তমানে প্রশ্ন হচ্ছে যে ৭ রামনগর কেন্দ্র কে দাঁড়াতে যাচ্ছে। একটা মহল থেকে বলা হচ্ছে যে প্রতিমা ভূমিকে এবার রামনগর সাথে প্রজেক্ট করা হবে দল থেকে, বা দল ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছে। সেটা হচ্ছে রাজ্যের যারা নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন ওনারা ভাবছেন। অনেকে ভাবছেন বর্তমান যিনি মেয়র রয়েছেন দীপক মজুমদার, ওনাকে এখানে প্রজেক্ট করা হবে। কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে বা খবর রয়েছে সেখানে দীপক মজুমদার যিনি বর্তমানে মেয়র রয়েছেন উনি সেখানে দাঁড়াতে সেরকমভাবে প্রস্তুত হয়তোবা উনি নেই, যেটা আমাদের এই লেভেল সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছি। এখন রয়েছে যে সুরজিৎ দত্তের পরিবার থেকে কি কেউ ওই কনস্টিটিউন্সিতে দাঁড়াবে, সেটা এখন একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই এলাকা সুরজিৎ দত্তর এলাকা, এই এলাকা দত্তবাড়ির এলাকা বলে অনেকেই জানেন আপনারা। কারণ সেই দত্তবাড়ি কেউ কি সেখানে দাঁড়াবে, সেটা একটা প্রশ্ন। এবং এখানে আরেকটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে, যেটা আমাদের রিলায়েবল সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি, যে সদ্য প্রয়াত সুরজিৎ দত্তের যিনি সহধর্মিণী বর্তমানে রয়েছেন উনি সেরকমভাবে আসতে চাইছেন না রাজনীতিতে। সেই কারণে দল হয়তোবা চেষ্টা করেছে ওনাকে প্রজেক্ট করার জন্য রামনগর ৭ নম্বরে, কিন্তু উনি সেরকমভাবে সেটাকে মানে করতে মানে মানে রাজি হননি। যার কারণে এই জায়গাতে আরও একটা ইস্যু তৈরি হয়েছে। পাশে রইল ওনার ভাতিজা যিনি বর্তমানে কাউন্সিলর রয়েছেন অভিষেক দত্ত। এখন দেখার বিষয় যে অভিষেক দত্ত কতটুকু রাজ্যের নেতৃত্বদের কাছে মানে আপন হতে পারে, বা রাজ্য নেতৃত্ব কতটুকু গ্রহণ করবে অভিষেক দত্তকে। কারণ সে মানে একদম নূতন, বয়স একদম কম। সেই জায়গায় দলের যারা নেতৃত্বরা যারা রয়েছেন ওনারা চিন্তা করবেন যে অভিষেক দত্তকে নিয়ে ওনারা কী ভাবছেন। কিন্তু দত্তবাড়ির একটা আপনারা সবাই জানেন সেখানে একটা মানে দত্তবাড়িকে মানে একটা মানে সেরকমভাবেই মানুষ মানে মানিয়ে নিয়েছেন। তো সেরকমভাবে আপনারা জানেন ইতিমধ্যে রামনগর যে ৭ নম্বর কনস্টিটিউন্সি রয়েছে সেই রামনগর ৭ নম্বর কনস্টিটিউন্সির অনেকে একটা মিছিল বের করেছেন, এবং সেই মিছিলের উদ্দেশ্য ছিল বা বলা হচ্ছিল যে বাইরের কোনো লোক মানে শাসক দলের বাইরের কোনো লোক এখানে দাঁড়াতে পারবে না বা ওনারা সেটাকে মেনে নেবেন না। এখানে একটা মানে একটা ইস্যু কিন্তু তৈরি হয়ে আছে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় নেতৃত্ব কি চিন্তা করে রামনগর ৭ নম্বরকে নিয়ে। কিন্তু দলের যে ভাবমূর্তি বা দলের যে কথাবার্তা, বা ইতিমধ্যে আপনারা জানেন যিনি রাজ্যের প্রদেশ সভাপতি রয়েছে বিজেপির রাজীব ভট্টাচার্য, উনি কিন্তু এক প্রকার বলে দিয়েছেন ক্যামেরার সামনে, আমাদের ক্যামেরার সামনে উনি স্বীকার করেছেন যে রামনগর ৭ নম্বর কনস্টিটিউন্সিতে কে দাঁড়াবে সেটা এক প্রকার মোটামুটিভাবে ঠিক হয়ে গেছে। তাহলে এটা বুঝতে আর অসুবিধা রইল না যে রাজ্যের যে বিজেপি নেতৃত্বাধীন যারা সাংগঠনিক কাজ যারা পরিচালনা করেন ওনারা কিন্তু এক প্রকার স্থির করে নিয়েছেন যে রামনগর ৭ নম্বর কনস্টিটিউন্সিতে কে প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু আমি যেটা বললাম দিল্লি শুধু ডাটা নিচ্ছে, তথ্য নিচ্ছে, কিন্তু ডিসিশন কিন্তু নিচ্ছে দিল্লির সাংগঠনিক যারা রয়েছেন ওনারা। এখন দেখার বিষয় রাজ্যের যারা নেতৃত্বরা যারা রয়েছেন, যে প্রপোজাল দিল্লির কাছে পাঠানো হয়েছে সেই পার্লামেন্টারি বোর্ড যে রয়েছে বিজেপির, ওনারা কীভাবে মানে কী চিন্তা করছেন। কারণ কি মানে প্রতি মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যেটা আমরা অ্যাজামশন করি সেটা কিন্তু হচ্ছে না, হচ্ছে পুরো উল্টো। তো যার কারণে বিজেপি দলের যারা কর্মীরা রয়েছেন ওনারাও একটু চিন্তার মধ্যে রয়েছেন যে রামনগর ৭ নম্বর কনস্টিটিউন্সিতে কি হতে যাচ্ছে। কারণ একটা পরিস্থিতি কিন্তু এখন একটা সেদিন আমি গেছিলাম রামনগর ৭ নম্বর কনস্টিটিউন্সিতে, আমি লক্ষ্য করতে পেরেছি যে ওনাদের দাবি হচ্ছে লোকাল কাউকে দেওয়া হোক। তো এখন লোকাল নেতৃত্ব কে আছেন সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। একটা গুঞ্জন হয়েছিল যে পাপিয়া দত্ত যেহেতু রামনগর ৭ নম্বর কনস্টিটিউন্সির উনি বাসিন্দা, ওনাকে সেখানে প্রজেক্ট করা হতে পারে। কিন্তু পরবর্তী সময়ে আমরা কি দেখলাম অ্যাক্টিভিটি পাপিয়া দত্তের, আজকেও দেখলাম উনি মানে ৬ নম্বর যে আগরতলা কেন্দ্র রয়েছে সেখানে উনি পড়ে রয়েছেন, এবং যারা
কার্যকর্তারা যারা রয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে উনি গিয়ে মিশছেন, কথাবার্তা বলছেন, র্যালি করছেন, মিটিং করছেন। তো সে জায়গায় সেই আশাটুকু হয়তো বা নাও হতে পারে, কিন্তু পাপিয়া দত্তের নাম কিন্তু এক প্রকার এসছিল এই রামনগর 7 নম্বর কেন্দ্রকে ঘিরে। তো এখন পাপিয়া দত্ত মোটামুটিভাবে যেটা আমাদের কাছে তথ্য রয়েছে, উনি ওনার 6 নম্বর আগরতলা কেন্দ্রে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি মেয়র যিনি রয়েছেন দীপক মজুমদার, উনিও যেহেতু একটা ভালো একটা পদে রয়েছেন এবং কাজ করছেন উনি, প্রত্যেক দিন ওনাকে দেখা যায় আমাদের মিডিয়াতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় হয়তোবা উনি এখানে আসতে চাইছেন না। এখন দেখার বিষয় কি হয়, যেটা বললাম আমি, সুরজিৎ দত্তের যিনি সহধর্মিনী রয়েছেন বর্তমানে, কারণ উনিও সেরকমভাবে ইন্টারেস্ট দেখাচ্ছেন না। তো এখন দল কাকে এই জায়গাতে প্রজেক্ট করে, সেটাই মানে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। একটা জিজ্ঞাসা রামনগর 7 নম্বর যারা এলাকাবাসীরা যারা রয়েছেন, যারা গণদেবতারা যারা রয়েছেন বা যারা ভোটাররা রয়েছেন, ওনাদের একটা এই মুহূর্তে একটা জিজ্ঞাসা যে কে আসতে চলেছে। কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে যেটা খবর রয়েছে যে প্রতিমা ভূমিকে আমাদের রাজ্যের যারা নেতৃত্বরা যারা রয়েছেন, ওনারা মোটামুটিভাবে স্থির করে নিয়েছেন যে রামনগর 7-এ উপনির্বাচনে এবার ওনাকে প্রার্থী করা হবে। এখন দেখার বিষয় দিল্লি কি চিন্তা করছে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে তীব্রামথা 2023 সালের বিধানসভা নির্বাচনে একটা ভূমিকা নিয়েছে এবং সেই ভূমিকা স্পষ্ট ছিল না। তো অনেকে বলছেন যে তীব্রামথা দলের যে কৌশল সেটা অনেকে বুঝতে পারছেন না। ইতিমধ্যে আপনারা জানেন যে তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি আমরণ অনশন করবেন বলে সেদিন তেলিয়ামুড়াতে ছিলেন। তো সে জায়গায় একটা ফোনে উনি চলে গেছেন দিল্লিতে। তো যে প্রজেক্ট আমরা দেখতে পেলাম বা যে এগ্রিমেন্ট কপি আমরা দেখতে পেলাম, সেটা সেরকমভাবে আশানুরূপ মানে এগ্রিমেন্ট হয়নি। কিন্তু এতে স্পষ্ট যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে চালগুলো দিচ্ছে বা যে কৌশলগুলো অবলম্বন করছে, সেই কৌশলগুলো কিন্তু অনেক ডিপলি যারা চিন্তা করছেন বা রাজনৈতিক বিশ্লেষকরা যারা চিন্তা করছেন, যদি ডিপলি সেটাকে চিন্তা করা যায়, সেটা অনেকখানি বিজেপিকে প্লাস পয়েন্টে রেখেছে। এবং পাশাপাশি এই মুহূর্তে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছিল ত্রিপুরা রাজ্যে, যেহেতু কনস্টিটিউশনাল সলিউশন বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা যেটাই আপনারা বলুন, তো সেটাকে নিয়ে একটা রাজনীতি হতে পারত। এবার লোকসভা নির্বাচনের আগে কিন্তু অমিত শাহজি সেদিন বলেছেন এবং সেই এগ্রিমেন্টে বলা হয়েছে যে কোনো প্রকারের আন্দোলন করা যাবে না। তো এই ধরনের যে এগ্রিমেন্ট, সেটা কিন্তু আমরা আগেও লক্ষ্য করতে পেরেছিলাম আইপিএফটি সময়, যখন এনসি দেববর্মা ছিলেন, এনসি দেববর্মা নেতৃত্বাধীন যে আইপিএফটি ছিল, সেরকমভাবেই একটা এগ্রিমেন্ট কপি সে সময় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবারও যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, সেটা কোনো না কোনোভাবে আগের যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টের মতোই রয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে যে বিজেপি অত্যন্ত কৌশল নিয়ে সেখানে কাজ করছে। এবং দুটো লোকসভা নির্বাচনে পশ্চিম আসন বিপ্লব কুমার দেব উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার একটা দাপট রয়েছে, ওনার একটা পরিচিতি রয়েছে, একটা ইনফ্লুয়েন্স রয়েছে ওনার। এবং 2018 বিধানসভা নির্বাচনের যে ওনার নেতৃত্বেই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছিল, সেটা অনেকে বলে থাকেন এবং সেটা আমরাও দেখেছি। বিজেপির কিছুই ছিল না ত্রিপুরা রাজ্যে, উনি দলকে সাংগঠনিকভাবে এক জায়গায় এনেছেন এবং সক্রিয় ছিলেন। এবং 2018 বিধানসভা নির্বাচনে ওনার নেতৃত্বেই বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যের রাজনীতির যে মসনদ রয়েছে সেই জায়গা দখল করতে সক্ষম হয়েছিলেন। তো এবার যেহেতু প্রতিমা ভূমিকে এবার প্রজেক্ট করা হয়নি পশ্চিম আসনে, এখন যেহেতু বিপ্লব কুমার দেব এসছেন, উনি মানে সেটাকে অনেক মানে আগে কভার করে নিতে পারবেন। কারণ প্রতিমা ভৌমিক অনেক দিন আগে থেকে রাজনীতি করছেন, সেটা মানে বিজেপি যখন কেউ ছিল না, ওনাদের মধ্যে প্রতিমা ভৌমিক একজন ছিলেন। উনি কাঁধে ব্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আমাদের সঙ্গে ইন্টারভিউ করেছেন। এখন হয়তো বা উনি একটু ব্যস্ত, আমাদের সঙ্গে সেরকমভাবে ইন্টারভিউ উনি সামনে ফেস করতে পারেন না। তো যাই হোক, যেটা ছিল যে উনি পুরনো একজন কর্মী প্রতিমা ভৌমিক। পাশাপাশি বিপ্লব কুমার দেব, অনেকে যারা রাজনৈতিক যারা সমালোচকরা যারা রয়েছেন বা রাজনীতি নিয়ে যারা কথা বলেন বা যারা জানেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে বিপ্লব কুমার দেবের যে মানে জনপ্রিয়তা যেটা রয়েছে, সেটা প্রতিমা ভৌমিক থেকে কয়েকটা গুণ অনেক বেশি রয়েছে। তো সেই জায়গায় পশ্চিম আসনে যদি উনি দাঁড়ান, যেহেতু উনি দাঁড়াবেন, তো উনি একটা ভালো একটা রেজাল্ট করবেন সেটা আশা করছেন মানে রাজনৈতিক মহল, যেহেতু শাসক দল বর্তমানে ক্ষমতায় রয়েছে। তো
তো যে দল ক্ষমতায় থাকে বিধানসভা নির্বাচনে, লোকসভা যে নির্বাচন হয় সেখানে 5 পয়েন্ট অটোমেটিক্যালি পেয়ে যায় যে শাসক দল, তো সেই জায়গায় বিপ্লব কুমার দেবের জন্য কোনো ধরনের অসুবিধা হবে না পশ্চিম আসন ওনার দখলে রাখতে। এখন প্রশ্ন হচ্ছে যে পূর্ব আসনে কে দাঁড়াবে? রেবতী ত্রিপুরা কি থাকবে? বা এমনও হতে পারে দিল্লির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে শাসক দলের, ওনারা ত্রিপুরা মাতার সঙ্গে কোনো একটা এগ্রিমেন্টও যেতে পারে, সেই জায়গায় পূর্ব আসন হয়তো বা ত্রিপুরা মাথার জন্য ছেড়ে দেওয়া হতে পারে। তো সেই জায়গায় রেবতী ত্রিপুরাকে বসিয়ে রাখা হতে পারে বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হতে পারে। তো সবটা বিষয় নির্ভর করছে বর্তমান সময়ে বিজেপি তথা শাসক দলের কেন্দ্রীয় নেতৃত্বের ডিসিশনের উপর। পাশাপাশি যদি আমি বিরোধীদের কথা বলি, গত বিধানসভা নির্বাচনে 7 নম্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন পুরুষোত্তম রায় বর্মন। তো সেই জায়গায় ওনাকে সমর্থন দেওয়া হয়েছে, বিভিন্ন যারা বিরোধীরা যারা রয়েছেন ওনাকে সমর্থন করেছেন, কিন্তু উনি হেরে গেছেন সুরজিৎ দত্তের কাছে। তো এখন দেখার বিষয় যে পুরুষোত্তম রায় বর্মন কী ধরনের ভূমিকা এই মুহূর্তে পালন করে, তো সে তার উপর নির্ভর করবে। কিন্তু কোনো ধরনের তথ্য এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি যে পুরুষোত্তম রায় বর্মন কী চিন্তা করছে। পাশাপাশি কংগ্রেস দল বর্তমানে যে পজিশনে রয়েছে, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে কংগ্রেস, কারণ কংগ্রেসের যে পুরনো যে সাথী রয়েছে মানে আমাদের ত্রিপুরা রাজ্যে, তাদের মধ্যে অনেকে আজকে কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছে। তো সেই জায়গায় কংগ্রেস এখন এই মুহূর্তে কী চিন্তা ভাবনা করছে এবং কাকে প্রজেক্ট করা হবে পশ্চিম আসনে বা পূর্ব আসনে, বা কী ধরনের ভূমিকা নিতে যাচ্ছে। পাশাপাশি কংগ্রেস কি পুনরায় 2023-এর মতো আবার সেই মানে জোটের মাধ্যমে প্রার্থী দেবে, সেটাও বিষয়, কারণ সেটাও নির্ভর করছে কংগ্রেসের যে সাংগঠনিক রয়েছে ওনারা কিভাবে ওনারা নিজেদের জোট গড়বেন, সেটাও নির্ভর করছে কংগ্রেসের হাইকমান্ডের উপর। তো সবটা বিষয়ে মানে যেটা পরিষ্কার হয়ে আসছে যে সবটা বিষয় মানে কোনোভাবেই সেটাকে একবারে কিছুই মানে বলে দেওয়া যায় না যে কি হতে চলেছে। শুধু একটা বিষয় পরিষ্কার হয়েছে যে বিপ্লব কুমার দেব এবার 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম আসন থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে ত্রিপুরা মাথাকে কোনো না কোনোভাবে আজকে বসিয়ে দেওয়া হয়েছে, ওনারা কোনো ধরনের আর প্রতিবাদ করতে পারবেন না, এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন বা কেন্দ্রীয় সরকার দেখছে যে কি করা যায়। এবং যেই এগ্রিমেন্ট কপি আমরা দেখলাম সেটা কিন্তু আইপিএফটির সময় এই ধরনের একটা এগ্রিমেন্ট কপি সাইন হয়েছিল দিল্লিতে, তার কোনো ধরনের চেঞ্জ সেখানে আমরা দেখতে পাইনি। শুধু সেখানে একটা ছিল যে মানে একটা বিষয় শুধু ছিল, তো তার থেকে আর অন্য কিছু কিন্তু এই এগ্রিমেন্টে দেখা যায়নি। এটা হচ্ছে যে কোনো না কোনোভাবে বিজেপি এই কৌশল করে ত্রিপুরা মাথাকে কোনো না কোনোভাবে একটা ব্যাকফুটে নিয়ে রেখে দিয়েছে। তো এখন দেখার বিষয় যে পরবর্তী সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব তথা শাসক দলের কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা মাথাকে কি পূর্ব আসনে ওনাদেরকে জায়গা করে দেন কিনা, তথা বিজেপি এবং ত্রিপুরা মাথা কি একই জোটে আসবে কিনা, সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তৃতীয়ত যে ভাইটাল কোশ্চেন রয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচন যে উপনির্বাচন হতে চলেছে রামনগর 7 নম্বর বিধানসভা এলাকায়, সেই এলাকা থেকে প্রতিমা ভৌমিকের নাম মোটামুটিভাবে স্থির হয়েছে রাজ্যের নেতৃত্বদের মানে ওনাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেছে। এখন দেখার বিষয় যে প্রতিমা ভৌমিক যে নাম রয়েছে সেই নাম দিল্লির যে পার্লামেন্টারি যে বোর্ড রয়েছে ওনারা যে যার মাধ্যমে সিলেক্ট হয় ক্যান্ডিডেট, ওনারা কি ভাবছেন। পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি রামনগর 7 নম্বর কেন্দ্রে যারা মানে এলাকার যারা অনেকে রয়েছেন যারা বিজেপি কার্যকর্তা, ওনারা ডিমান্ড করছেন যে আমরা লোকাল কোনো প্রার্থী চাই। পাশাপাশি রয়েছে যে দত্তবাড়ি থেকে কাউকে দেওয়া যায় কি না। তো এই মুহূর্তে দত্তবাড়ি থেকে মোটামুটি যেটা আমরা খবর পেয়েছি, ওনার মানে প্রয়াত সুরজিৎ দত্তের যিনি সহধর্মিণী রয়েছেন যেটা বললাম, উনি সেরকমভাবে ইন্টারেস্টেড উনি নন। পাশাপাশি রয়েছে যে মানে ওনার যে ভাতিজা প্রয়াত সুরজিৎ দত্তের যে ভাতিজা অভিষেক দত্ত, তো উনি কিভাবে কতটুকু কি করতে পারবেন সেটা নির্ভর করছে ওনার মানে ওনার যে কাজ রয়েছে তার উপর বেস করে। পাশাপাশি মানুষ কিন্তু চাইছেন রামনগর 7 নম্বর কেন্দ্রে মানে লোকাল যাতে কেউ সেখানে প্রার্থী হয়, তাহলে বিজেপি অনায়াসে এই 7 নম্বর কেন্দ্র থেকে উপনির্বাচনে বেরিয়ে আসবে।
তো এখন সবটাই নির্ভর করছে শাসক দলের উপর। মোটামুটিভাবে শাসক দল পুরো ত্রিপুরা রাজ্যে ওনারা কিন্তু ওনাদের ঘর মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছেন, এবং ওনারা মানে বিরোধী দলের যারা যারা হেভিওয়ের যারা নেতৃত্ব যারা রয়েছে ওনাদেরকেও নিজেদের দলে টানতে সক্ষম হয়েছেন। পরবর্তী সময়ে আমরা দেখব যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তথা শাসক দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব কী ধরনের ভূমিকা পালন করতে যাচ্ছে। কারণ আমরা লক্ষ্য করতে পারছি প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এবং কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারছি না আমরা যে পূর্ব আসনে কি হতে চলেছে। পূর্ব আসনে কি বিজেপি ক্যান্ডিডেট দেবে, না বিজেপি ত্রিপুরা মথার সঙ্গে অ্যালায়েন্সে গিয়ে মথাকে সেটা ছেড়ে দেবে, সেটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত না দিল্লি থেকে কোনো ধরনের রেজাল্ট আসে ততক্ষণ পর্যন্ত সেটা কোনোভাবেই বলা যাচ্ছে না। সেই একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রামনগর 7 নম্বর কনস্টিটিউন্সিতে। এতে করে বোঝা যায় যে বিজেপি যে দল রয়েছে সেই দল বিশেষ করে সাংগঠনিক পর্যায়ে যারা দিল্লিতে এই দলকে পরিচালনা করেন ওনারা সম্পূর্ণভাবে ত্রিপুরার উপর ফলো রাখছেন, এবং কাউকেই কিন্তু স্থিরভাবে বসতে দিচ্ছে না। সবাইকে একটা অস্থির পরিবেশের মধ্যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু রাখার জন্য চেষ্টা করছে এবং কৌশল নিয়েছে, এবং ওনারা মোটামুটিভাবে সেই জায়গায় সাকসেস হয়ে রয়েছেন। তো এখন দেখার বিষয় দিল্লির নেতৃত্ব কী ধরনের ভূমিকা পালন করে এই উপনির্বাচনকে সামনে রেখে, পাশাপাশি লোকসভা নির্বাচনকে সামনে রেখে, এবং তার প্রতিটি মুহূর্তের খবর যতগুলো খবর আসবে সেই খবরগুলো আমরা মৃণালিনী এনএনের পর্দায় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন মৃণালিনী এনএন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা যখন ফেসবুক বা ইউটিউব বা আমাদের টুইটার বা আমাদের সার্ভারে যখন আমাদের এই আলোচনা যাবে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য দেবেন, কারণ আপনাদের মন্তব্য হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় একটা প্রাপ্তি। সেখান থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করি এবং আপনাদের বক্তব্যগুলো শোনারও আমরা চেষ্টা করি। বিশেষ করে রামনগরের যারা এলাকাবাসী যারা রয়েছেন আপনারা অবশ্যই মন্তব্য করবেন, আপনাদের মতামত দেবেন, এবং যদি প্রয়োজন হয় আপনাদের এই মতামত নিয়ে আমি অবশ্যই আরও একটি আলোচনায় আমি থাকবো। দর্শক বন্ধুরা, আজকে এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। যার আগে আরেকটি কথা বলে রাখছি, যারা আপনারা কেবেলে দেখছেন মৃণালিনী এনএন তারা হেতু এতে 142 নম্বর চ্যানেলে দেখবেন, আর যারা আপনারা জিটিপিএলে রয়েছেন তারা অবশ্যই আপনারা 998 নম্বরে দেখবেন। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মৃণালিনী এনএন।